কখনো কি এমনটা হতে পারে যে একজন লেখকের লেখা একটা কাল্পনিক গল্প, একটা ট্র্যাজেডি হুবহু তারই জীবনের করুণ সত্যি হয়ে দাঁড়ায়? মানে শিল্পের আয়নাতে যেন লেখক তার নিজের ভবিষ্যৎটাকেই দেখতে পান। চলুন আজ এমনই এক অবিশ্বাস্য কিন্তু ভীষণ মর্মান্তিক একটা সত্যি ঘটনা নিয়ে কথা বলা যাক। উপন্যাসটার নাম বরফ কলা নদী, লিখেছেন জহির রায়হান। আর নামটা শুনলেই কিন্তু এর ভেতরের সুরটা কেমন যেন টের পাওয়া যায়, তাই না? বরফ কলা নদী মানে বরফ যেমন ধীরে ধীরে গলে গিয়ে নদীর স্রোতে মিশে যায়, ঠিক তেমনি মানুষের জীবনও যে কোনো একটা মুহূর্তে একটা অপ্রত্যাশিত আঘাতে সবকিছু শেষ হয়ে যেতে পারে। তো চলুন আগে আমরা জহির রায়হানের তৈরি করার সেই কাল্পনিক জগতে একটু ঢু মেরে আসি। গল্পটা আসলে হাসমত আলী নামের একজন খুব সাধারণ কেরানির পরিবারকে নিয়ে। গল্পের একেবারে কেন্দ্রে আছে হাসমত আলী আর তার স্ত্রী সালেহা বিবি। তাদের খুব টানাটানির সংসার। তাদের বড় ছেলে মামুদ স্বপ্ন দেখে একজন আদর্শবাদী সাংবাদিক হওয়ার, আর বড় মেয়ে মরিয়ম পরিবারের জন্য নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়ে যাচ্ছে। সাথে আছে আরও কিছু ছোট ছোট ভাইবোন যাদের শৈশবটা দারিদ্র্যের সঙ্গেই কাটছে। আর তারা যেখানে থাকত সেই জায়গাটাও ছিল তাদের জীবনের মতোই নড়বড়ে। একটা সরু গলির ভেতরে জরাজীর্ণ একতলা একটা লাল দালান। ভাবুন তো, বৃষ্টির দিনে যেটার ছাদ চুইয়ে পানি পড়ত। এই পরিবেশটাই যেন তাদের অনিশ্চিত ঠুনকো জীবনটার একটা প্রতিচ্ছবি। পরিবারের এই যে কঠিন অবস্থা, এখানে কিন্তু দুই ভাইবোনের ভূমিকা ছিল একদম দুই মেরুর। একদিকে মাহমুদ, যে নিজের আদর্শে অটল, অফিসের অন্যায় মেনে নিতে না পেরে সে চাকরিটাই ছেড়ে দেয়। আর অন্যদিকে আছে মরিয়ম, যে একদম বাস্তববাদী, পরিবারের হাল ধরার জন্য সে নীরবে সব দায়িত্ব পালন করে যাচ্ছে। মানে একজন স্বপ্নের পেছনে ছুটছে আর আরেকজন কঠিন বাস্তবতাকে আঁকড়ে ধরে আছে। আর গল্পটা ঠিক এইখান থেকেই একটা নাটকীয় একটা করুণ পরিণতির দিকে এগোতে শুরু করে। সময়টা বৈশাখ মাসের শেষ দিক। হঠাৎ করেই শুরু হলো তুমুল বৃষ্টি, যেন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। আর এই বৃষ্টিটাই তাদের ওই ঠুনকো জীবনটার ওপর শেষ আঘাত হানার জন্য তৈরি হচ্ছিল। এবং ঠিক তাই হল। সেই ভয়ঙ্কর বৃষ্টির রাতে তাদের একমাত্র আশ্রয়, ওই পুরনো একতলা বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল। এক মুহূর্তের মধ্যে সবকিছু একেবারে তছনছ হয়ে গেল। এর ফলাফল ভয়াবহ। হাসমত আলী, সালেহা বিবি, মরিয়ম, হাসিনা, দুলু, খোকন, পরিবারের প্রায় সবাই সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়। বেঁচে থাকে শুধু একজন, মাহমুদ। এই বিশাল ট্র্যাজেডির সব স্মৃতি আর কষ্ট বয়ে বেড়ানোর জন্য সে একদম একা হয়ে গেল। ভেবে দেখুন তো, কি নিদারুণ এক কাল্পনিক ট্র্যাজেডি। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। আসল প্রশ্নটা তো হলো যে মানুষটা তার কলমের এক আঁচড়ে এমন একটা করুণ গল্প লিখলেন, তার নিজের জীবনের গল্পটা ঠিক কেমন ছিল। চলুন এবার তাহলে সেই মানুষটার সাথেই পরিচিত হওয়া যাক, জহির রায়হান, যিনি শুধু একজন লেখকই ছিলেন না, ছিলেন তার সময়ের এক সত্যিকারের উজ্জ্বল নক্ষত্র। জহির রায়হান ছিলেন এক কথায় এক বিরল প্রতিভা। ভাবা যায় তিনি একাধারে একজন জবরদস্ত ঔপন্যাসিক, জীবন থেকে নেয়ার মতো কালজয়ী সিনেমার পরিচালক, আবার বান্নর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মীও ছিলেন। মানে তার শিল্প আর সামাজিক দায়বদ্ধতা দুটো সবসময় একসঙ্গেই চলেছে। আচ্ছা, এবার আমরা চলে যাব ঠিক ৭১-এর মুক্তিযুদ্ধের পরের দিনগুলোতে। দেশ স্বাধীন হয়েছে, চারদিকে বিজয়ের আনন্দ। কিন্তু জহির রায়হানের ব্যক্তিগত জীবনে তখন এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে। ঘটনাটা হল বিজয়ের মাত্র ২ দিন আগে, ১৪ই ডিসেম্বর। আলবদর বাহিনী তার বড় ভাই, আরেকজন কিংবদন্তি লেখক শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর জহির রায়হান তার প্রিয় বড় ভাইকে খুঁজে বের করার জন্য যেন এক অসমাপ্ত যুদ্ধে নামেন। কিন্তু তিনি শুধু তার ভাইকে খুঁজছিলেন না, তিনি আসলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পেছনের আসল সত্যটাকেও বের করে আনতে চাইছিলেন। একবার এক প্রেস কনফারেন্সে তিনি সরাসরি বলেন, আমাদের কাছে এমন তথ্য আছে যা প্রকাশ করলে অনেকের মুখোশ খুলে যাবে। বুঝতেই পারছেন তার এই অনুসন্ধান কতটা বিপজ্জনক একটা দিকে মোড় নিচ্ছিল। আর এই বিপজ্জনক অনুসন্ধানই তাকে নিয়ে যায় তার জীবনের শেষ অধ্যায়ে, এক রহস্যময় অন্তর্ধানের দিকে। দিনটা ছিল ১৯৭২ সালের ৩০ জানুয়ারি। সকালে হঠাৎ একটা ফোন কল আসে জহির রায়হানের কাছে। ওপার থেকে কেউ একজন জানায় তার ভাই শহীদুল্লাহ কায়সার নাকি মিরপুরে বেঁচে আছেন, তাকে আটকে রাখা হয়েছে। এই একটা খবরের উপর ভিত্তি করে তিনি সাথে সাথে মিরপুরের দিকে ছোটেন। বলে রাখা ভালো, মিরপুর তখনও পুরোপুরি শত্রুমুক্ত হয়নি, খুবই বিপজ্জনক এলাকা। আর সেখানে পৌঁছানোর পরপরই একটা অতর্কিত হামলা হয়। সেই হামলায় বহু সেনা সদস্য মারা যান, আর ওই ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে জহির রায়হান হারিয়ে যান।
এরপর কেটে গেল একটা দুটো দিন না, পাক্কা ২৮টা বছর। সবাই শুধু এটুকুই জানত তিনি নিখোঁজ। তার সাথে ঠিক কি হয়েছিল সেই প্রশ্নের উত্তর কারো কাছেই ছিল না। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার শেষ হয় ১৯৯৯ সালে। মিরপুরের মুসলিম বাজারের কাছে একটা গণকবরের সন্ধান পাওয়া যায়। আর এই গণকবরটাই যেন ২৮ বছরের জমে থাকা রহস্যের জট খুলতে শুরু করে। সেই দিনের হামলায় বেঁচে ফেরা একজন সৈনিক ছিলেন নায়েক আমির হোসেন। ২৮ বছর পর তিনি মুখ খোলেন। তিনি যা বলেন তা ছিল হাড়হিম করা সত্যি। তিনি জানান, আমি সাংবাদিক সাহেবকে দেখেছিলাম, তার দেহটা পানির ট্যাঙ্কের দেয়ালের পাশে পড়েছিল। তিনি আরও জানান যে বিহারীরা তার দেহটা সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তাহলে আসল সত্যটা হল জহির রায়হান নিখোঁজ হননি। তিনি সেই দিন সেই অতর্কিত হামলাতেই নিহত হয়েছিলেন। দীর্ঘ ২৮ বছরের এক বেদনাদায়ক অপেক্ষার এভাবেই অবসান ঘটেছিল। এবার একটু মেলান্ত, কি আশ্চর্য, কি ভয়ঙ্কর এক মিল! তার উপন্যাসে একটা পরিবার একটা আকস্মিক দুর্যোগে প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়, বেঁচে থাকে শুধু একজন। আর বাস্তবে লেখক নিজেই একটা অতর্কিত হামলায় নিহত হলেন, আর তার মতো একজন প্রতিভাকে হারানোর শোক বয়ে বেড়াতে থাকল গোটা একটা জাতি। তিনি তার উপন্যাসে যে বরফ গলা নদীর কথা লিখেছিলেন, সেই রূপকটাই যেন তার নিজের জীবনের করুণ সত্যি হয়ে উঠল। তার জীবনটাও ঠিক বরফ গলে যাওয়ার মতোই একটা আকস্মিক ঝড়ে হঠাৎ করেই থেমে গেল, ঠিক তার নিজের তৈরি করা গল্পের চরিত্রগুলোর মতো। তারই লেখা একটা কবিতায় তিনি লিখেছিলেন, জানো, ওরা আমার ছেলেটাকে হত্যা করেছে হিরোশিমায়, ওরা আমার মাকে খুন করেছে জেরুজালেমের রাস্তায়। এই লাইনগুলো পড়লেই বোঝা যায় সারা জীবন ধরে তিনি দুনিয়াজোড়া অন্যায় আর হারানোর বেদনাকে কতটা গভীরভাবে নিজের ভেতর ধারণ করতেন। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়ায়? এটা কি শুধু শিল্পের বাস্তবতাকে অনুকরণ করার এক অদ্ভুত উদাহরণ, নাকি এমন এক শিল্পীর জীবন যে নিজেই সেই সব ট্র্যাজেডির শিকার হল যা সে তার লেখা আর সিনেমার মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চেয়েছিল? এই ভাবনার ভারটা না হয় দর্শকের উপরেই থাকল।